আসলাম। সবাই আমাকে আসলাম নানা বলে ডাকে। আজকের ঘটনাটি শাহ সাহেবের কাছে ত্রিশাল থেকে একদিন এক যুবক এসেছিল। ছেলেটির অবস্থা খুব খারাপ ছিল এবং সে অঝরে কাঁদছিল। শাহ সাহেব যখন তার এই অবস্থা দেখলেন তখন তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার সমস্যা কি? তুমি এত কাঁদছ কেন? এর জবাবে সে বলল, আমার স্ত্রীকে বাঁচান। আমার স্ত্রীর ওপর ভয়ঙ্কর শয়তানের আসর হয়েছে। আমার স্ত্রী গত 15 দিন ধরে একটা ঘরে বন্দি। তার অবস্থা খুব খারাপ। তার চেহারা দেখে আমার ভয় লাগে। আমার মনে হয় ওই শয়তান আমার স্ত্রীকে মেরে ফেলবে। শাহ সাহেব বললেন, এসব কিভাবে হলো? আমাকে প্রথম থেকে সব খুলে বলো। ওই ছেলেটি বলল, আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা ত্রিশালে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়িটা পুরনো ছিল, যেমন ময়মনসিংহের পুরনো বাড়িগুলো হয়ে থাকে। বাড়িটা একটু বড় গোছের। আমরা ওই বাড়িটাই নিয়ে নিই। আমাদের বিয়ের মাত্র 1.5 বছর হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। আমার ত্রিশাল রেঞ্জে বদলি হয়ে গেলে আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে ওখানেই চলে আসি। বাড়িও নিয়ে নিই এবং সেখানে থাকতে শুরু করি। আমার স্ত্রী প্রায়ই আমাকে বলতো যে আপনি যখন ঘরে থাকেন না, আমি কোনো পুরুষের কণ্ঠস্বর শুনতে পাই। আমার মনে হয় কোনো পুরুষ কথা বলছে। তার গলার আওয়াজ আমি বুঝতে পারি না, শব্দগুলো বুঝতে পারি না, কিন্তু একটা পুরুষালী কণ্ঠ আমি প্রায়ই শুনি। তখন আমি তাকে বলতাম, তোমার হয়তো মনের ভুল। আশেপাশে আরো বাড়িঘর তো আছে, সেখান থেকে হয়তো আওয়াজ আসছে। হয়তো বাইরে কেউ বসে ঘরের কাছাকাছি বসে কথা বলে, সেই আওয়াজ শুনতে পাই। কিন্তু সে বলতো না। তারপর একবার এমন হলো যে আমিও ঘরে ছিলাম। আমি রুমে বসেছিলাম, আমার স্ত্রী রান্নাঘরে রান্না করছিল। তখনই হঠাৎ সে রান্না করতে করতে আমার সামনে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করে কথা বলতে শুরু করলো। আমি তাকে ডাক দিয়ে বললাম, হুমায়রা, আমি তো এদিকে, তুমি কার সাথে কথা বলছো? যেই সে আমার দিকে ঘুরে তাকালো, তার হাত থেকে প্লেট নিচে পড়ে গেল। সে দৌড়ে আমার দিকে আসলো আর বলতে লাগলো, এই তো আপনি সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে ডাকছিলেন, বলছিলেন যে ওপরে এসো, আজকে ওয়েদার ভালো। আপনি কিভাবে বলছেন যে আপনি রুমে ছিলেন? তখন আমি তাকে বললাম, আমি তোমার সামনে রুম থেকে বের হয়েছি, আমি তোমাকে রুম থেকে ডেকেছি। উঠান কোথায়, সিঁড়ি কোথায়, আর রান্নাঘর কোথায়? যখন সে সব দেখল, সে বলল, আমার কথা বিশ্বাস করুন, আপনি আমাকে রান্নাঘরে জানালা থেকে ডেকেছিলেন, তাই তো আমি ওদিকে গিয়েছি। তার এই কথা শুনে আমি দ্রুত ছাদে দৌড়ে গেলাম। ছাদে কেউ ছিল না। আমি যখন আবার সিঁড়ি দিয়ে ফিরতে যাব, ঠিক তখনই আমার পেছনে খুব বড় একটা ইট কেউ ছুঁড়ে মারল। আমি ভয় পেয়ে গেলাম। পেছনে ঘুরে দেখার পরেও আমি কাউকে দেখতে পেলাম না। এর মধ্যে হুমায়রা দ্রুত দৌড়ে আমার দিকে আসতে লাগলো। নিচে আসুন, কে জানে কি অদ্ভুত প্রাণী আপনার কোন ক্ষতি করে বসবে। আমিও নিচে চলে আসলাম। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম যে এটা কিভাবে সম্ভব। এভাবেই 2-3 বার এই ঘটনা ঘটল। আমি কাজে ছিলাম, ঘরে ছিলাম না। হুমায়রা বলল যে আপনি ঘরে আসলেন, এসে আমার কাছে পানি চাইলেন। এরপর এভাবে দিন কাটতে লাগলো। এক রাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি হুমায়রা উঠোনে একটা গাছ লাগানো ছিল, তার কাছে বসে আছে। আমার মনে হলো তার গরম লাগছিল, তাই সে সেখানে হাওয়াতে গিয়ে বসে পড়েছে। আমি তাকে জাগালাম না, তাকে বিরক্ত করলাম না, বসে থাকুক। সকালে যখন সে জাগলো, তখন আমি তাকে বললাম, তোমার কি গরম লাগছিল? তুমি উঠোনে বসেছিলে যে? আমাকে বলতে ফ্যান বাড়িয়ে দিতাম। এর জবাবে সে বলল, না, আমি তো উঠোনে যাইনি, আমি তো রুমেই ছিলাম। এই ঘটনা এরপর মাঝে মধ্যে 2-3 বার ঘটল। তারপর এক রাতে মনে হলো কোনো পুরুষ ফিসফিসিয়ে
কথা বলছে। আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভাঙতেই দেখি হুমায়রা ঘুমাচ্ছে। তার খোলা চুল ছিল, বেশ লম্বা চুল। তার চুলগুলো মাথার দিক থেকে নিচের দিকে ঝুলে আছে। তার পেছনে একটা ভয়ঙ্কর কালো রঙের ছায়া দাঁড়িয়েছিল মাথার কাছে। যখন আমার নজর ওই ছায়ার উপরে পড়ল, আমি চিৎকার করতে শুরু করলাম, হুমায়রা, সরে যাও, দূরে সরে যাও। আমি এই বলে দৌড় দিতেই হুমায়রা জেগে উঠল, আর সে ভয় পেয়ে গেল। আমি সাথে সাথে ওর হাত ধরলাম, তাকে নিয়ে অন্যদিকে দৌড় দিলাম। যেই আমরা রুমে ঢুকলাম, বাইরে উঠান থেকে আমরা খুব ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ রাগে গর্জন করছে। পরের দিন আমি মৌলভী সাহেবকে আবার ডাকলাম। মৌলভী সাহেব আমাদের ঘরে আসলেন। ঘরে পা রাখতেই তিনি বললেন, এখানে একটা ইফরিত জিনের বাস, সেই বাসায় থাকে, আর তোমার স্ত্রীর পেছনে লেগেছে। সেই গাছের কাছে তার এই লম্বা চুল খোলা অবস্থায় দেখেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা ছেড়ে দাও, না হলে তার ছায়া যদি তোমার স্ত্রীর ওপরে পড়ে অনেক ক্ষতি হয়ে যাবে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। সেও খুব চিন্তিত যে এখন কি করব। আমি দিন রাত এক করে বাড়ি খুঁজতে লাগলাম। প্রথমে ভাবলাম আমরা ছুটি নিয়ে ফিরে যাই, কিন্তু আমি ছুটিও পাচ্ছিলাম না। প্রতিটি জিনিসে এত বাধা আসছিল, না পাচ্ছিলাম বাড়ি, না পাচ্ছিলাম ছুটি। এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটল। আমার কাজ থেকে ফিরতে দেরি হয়ে যায়। আমি ঘরে খুব দেরিতে পৌঁছাই, রাত প্রায় 1টার দিকে। যখন আমি ঘরে আসলাম, আমি অনেকবার বেল বাজালাম, এত বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলছিল না। তারপর আমি জোরে জোরে দরজায় ধাক্কা দিলাম। প্রায় 15 মিনিট পর হুমায়রা দরজা খুলল। সে খুব ভয় পেয়েছিল এবং বলছিল, ভেতরে এসো না। আমি বললাম, এমন করে বলছো কেন? সে শুধু আমাকে বাইরে বের করে দিচ্ছিল। আমি তাকে পেছনে সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। পুরো বাড়ি অন্ধকারে ডুবেছিল, আর পুরো বাড়িতে খুব বাজে দুর্গন্ধ। আমি তাকে বললাম, পুরো ঘর অন্ধকার করে রেখেছো কেন হুমায়রা? কি হয়েছে তোমার? সে খুব ভয়ঙ্কর আওয়াজে কাঁদছিল। আমি ঘরের লাইট জ্বালালাম। হুমায়রা, তার চেহারা খুব অদ্ভুত, তার চুল এলোমেলো। সে উঠোনেই বসেছিল। আমি বললাম, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? ওকে স্পর্শ করা মাত্র ওর খিঁচুনি শুরু হলো, হাত পাগুলো বেঁকে যেতে লাগলো। আজ 15 দিন হয়ে গেছে সে ওই ঘরে বন্দি। আমি অনেক চেষ্টা করেছি, আমার পরিবারের লোকেরাও চলে এসেছে। আমি মৌলভী সাহেবকেও ডাকিয়েছি। তিনি বলেছেন ওর ওপর আসর হয়ে গেছে। ওই জিন আমার স্ত্রীকে খুব বিরক্ত করছে। সে তার চুল কেটে ফেলেছে। সে তার মাথায় একদম কোনো চুল রাখেনি। কোনো কালো রঙের পোশাক পরে আছে সে। কপালের মাঝখানে সে কালো রঙের একটা লাইন টেনে রেখেছে। আর যে রুমে সে থাকে, সে রুমের দেয়ালে সে ভয়ঙ্কর সব চেহারাও এঁকেছে। সে কাঁদে, চিৎকার করে, আর্তনাদ করে। তার চিৎকার এত ভয়ঙ্কর যে তা শুনে সবাই ভয় পেয়ে যায়। আমার পরিবারের লোকজন, আমার মা বাবা আমার কাছে আছেন। আমার ভাই বোনেরা ভয়ে গ্রামে ফিরে গেছেন। অনেক চেষ্টা করেছি, কিন্তু সে ওই ঘর থেকে বের হচ্ছে না। এখন আপনিই বলুন আমি কি করব? আমি খুব নিরুপায়। শাহ সাহেব যখন এই সব কথা শুনলেন, তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। ওনার বক্তব্য এমন ছিল যে ওটা একটা ইফরিত জিন, আর খুব বদমেজাজি জিন, যার আসর ওই ঘরে আছে। আর একটা কথা সত্যি, এই কারণেই ওই বাসা খালি পড়েছিল। এমন বাসা যেখানে জিনদের আসর হয়ে যায়, সেখানে কোনো মেয়ে বা যে কেউ যদি থাকতে চায়, তারা এই সমস্ত ঘটনার সম্মুখীন হতে পারে। জিনগুলো পুরুষদের পেছনেও লেগে যায়। ওই মেয়েটি যখন সেই পোশাকটি পরেছিল, তখনই কি তার খিঁচুনি হয়েছিল? ছেলেটি বলল, হ্যাঁ, একটা কালো রঙের পোশাক পরার আগে যে পোশাক পরা অবস্থায় তার খিঁচুনি হয়েছিল, সেই পোশাকটা এখনো তার ঘরেই পড়ে আছে। দুশ্চিন্তার কারণে এখনো আমরা সেখান থেকে কাপড় চোপড় বের করিনি। শাহ সাহেব বললেন, কোনোভাবে ওই পোশাকটা আমার কাছে নিয়ে এসো, আর যে চিরুনি দিয়ে সে চুল আঁচড়াতো, সেই চিরুনিটিও সাথে করে নিয়ে আসবে। আর অবশ্যই তোমাকে কালকের মধ্যে পৌঁছাতে হবে।
বেশি দেরি করা যাবে না। ছেলেটি চলে গেল। পরের দিন আসলো। সে বলল, আমি যখন ওই পোশাক বের করলাম, চিরুনি বের করলাম, তখন সে টের পেয়ে যায়। সে বারবার বলছিল যে ওকে যেখানেই নিয়ে যাচ্ছ, কেউ আমাকে ওর কাছ থেকে আলাদা করতে পারবে না। এমনকি ওই জিনে খুব অদ্ভুত ধরনের কোনো নামও নিচ্ছিল সে। শাহ সাহেব ওই পোশাকের ওপর ওনার কাজ শুরু করে দিলেন। পড়তে পড়তে শাহ সাহেব ওই পোশাকে কিছু তাবিজ লিখছিলেন। তাবিজ লিখতে লিখতে তার যে পোশাকটি ছিল তা থেকে খুব বাজে দুর্গন্ধ আসতে শুরু করলো। কাপড়টি কাঁপতে লাগলো। এরপর শাহ সাহেব তার যে চিরুনি ছিল তার উপরে কিছু তাবিজ লিখলেন এবং পড়া শুরু করলেন। শাহ সাহেব বললেন, এই দুটি জিনিস নিয়ে ওই বাড়ির মাঝখানে যে উঠান আছে, উঠানের পাশে যে গাছটি আছে, সেই গাছে বেঁধে দাও। কালো রঙের খামে, কালো রঙের ব্যাগে বা পলিথিনে তোমাকে পোশাকটি বাঁধতে হবে। আর এই যে চিরুনি আছে, একে কালো রঙের সুতা দিয়ে ওই গাছের সাথে বেঁধে দাও। 3 দিন পর্যন্ত এটা খোলা যাবে না। 3 দিন পর এটা আমার কাছে ফেরত নিয়ে আসবে। এরপরই সেই আমলটি করা হবে, যার ফলে ওই ইফরিত জিন এই মেয়েটিকে ছেড়ে যাবে। এই 3 দিনে ওই মেয়েটি রুম থেকে বাইরে আসার চেষ্টা করবে। যদি সে সাহায্যের জন্য ডাকে, তবে দোয়া পড়ে তুমি ঘরে প্রবেশ করতে পারো। একবারই, বারবার নয়। যদি একবারের মধ্যেই সে বাইরে চলে আসে তবে ভালো, কিন্তু যদি সে তোমাকে দাঁড়াতে বলে, বসতে বলে, তুমি সেখানে দাঁড়াবে না, সাথে সাথে বাইরে চলে আসবে, ঠিক আছে? 3 দিন পর ওই ছেলেটি আসলো। সে ওই পোশাক, ওই চিরুনি সবকিছু নিয়ে আসলো এবং সে খুব আতঙ্কিত ছিল। শাহ সাহেব তাকে জিজ্ঞেস করলেন, 3 দিনের অবস্থা কেমন ছিল? তখন সে বলল, প্রথম রাতেই সে চিৎকার করছিল, আমাকে ডাকছিল। যেই আমি রুমে গেলাম, সে অন্ধকারে সামনের দেয়ালের কাছে বসেছিল। তার চেহারা খুব বেশি কদর্য মনে হচ্ছিল, এলোমেলো চুল। সে আমাকে বলেছিল, আমির, আমার কাছে এসে বসো, আমিও বাইরে আসবো, তুমি বসো, আমাকে রুম থেকে বাইরে নিয়ে চলো। আমি তাকে বললাম, আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। যেই আমি তাকে নিয়ে যাওয়ার নাম নিলাম, রুমে যেন ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো এবং সে হাসতে লাগলো। আমি খুব ভয় পেয়ে গেলাম এবং দ্রুত গিয়ে আমি রুমের দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে তার ভয়ঙ্কর চিৎকার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পরের রাতে সে আমাকে আবার ডাকলো। এবার সে জানালার কাছে আসলো এবং আমাকে দাঁড়িয়ে ডাকছিল, কিন্তু আজও কণ্ঠে সেই হাসি হাসি একটা ভাব। আমি গেলাম না। 3য় রাত্রি ছিল গতকাল রাতের কথা। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আমার কাছে মিনতি করছিল, আমির, আমাকে নিয়ে যাও, আমাকে এখান থেকে নিয়ে যাও। যখন আমি তাকে বললাম, ঠিক আছে, আসো, তোমাকে নিয়ে যাচ্ছি, তখনই হঠাৎ রুম থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। আর সাথে সাথে সে চিৎকার করে কাঁদতে লাগলো। শাহ সাহেব বললেন যে আমল করতে হবে, ওই জিন এত সহজে ছাড়বে না। শাহ সাহেব যখন ওই চুলওয়ালা চিরুনিটি দেখলেন, তখন তার উপর লেখা তাবিজ পুরোপুরি মুছে গিয়েছিল। শাহ সাহেব বললেন, তার চুলের উপরেই আসর হয়েছে। আর পোশাকটি দেখার পর বোঝা গেল যে এখনো তার শরীরের ওপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি, শুধু চুলের ওপরেই। আমিরের বক্তব্য ছিল যে সে তার চুল এমনভাবে কেটেছে, অর্ধেক কাটা, অর্ধেক মাথায় আছে। সেগুলো সে ছড়িয়ে রাখে। মনে হয় একটা দিকে চুল নেই বললেই চলে। তার খুব ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। এত সুন্দর চুলওয়ালা মেয়ে, তাকে দেখে আমার এখন ভয় লাগে। ছেলেটি কাঁদতে শুরু করলো, আমাকে সাহায্য করুন। শাহ সাহেব, নানাজি এবং ওনাদের কিছু সহযোগী ছিলেন। ওনারা সবাই মিলে ত্রিশাল গেলেন। ওই পুরনো বাসায় নানাজি বর্ণনা করলেন ওই বাড়িটি দেখতে খুব অদ্ভুত লাগছিল। সেটা দেখেই স্পষ্টভাবে অনুভব হচ্ছিল যে এখানে মানুষ ছাড়াও কোনো শয়তানি শক্তির বাস, যার অশুভ প্রভাব এবং উপস্থিতির কারণে বাসার দরজা দেয়াল কালো রং করা হয়েছে। তার উপর এমন লতাপাতা জড়িয়েছিল যা দেখলে ভয় হচ্ছিল। যখন শাহ সাহেব ভেতরে প্রবেশ করলেন, মনে হলো বাসায় যেন কুয়াশা ছেয়ে গেছে। শাহ সাহেব বাসায় আসলেন। আমিরের বাবা মাও সেখানে ছিল। শাহ সাহেব ওনাদেরকে রুমের ভেতরেই থাকতে বললেন এবং রুমের বাইরে সুরক্ষা বেঁধে দিলেন। আমির, আসলাম, নানা এবং বাকি যারা সহযোগী ছিলেন তাদের সবাইকে শাহ সাহেব
বলয়ের ভেতর বসিয়ে দিলেন এবং নিজে ওই রুমের বাইরে গিয়ে 3 বার টোকা দিলেন আর বললেন, দরজা খুলে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। কেউ দরজা খুলল না। শাহ সাহেব সেখানে বসেই আমল শুরু করলেন। শাহ সাহেব বেশ কিছুক্ষণ পড়লেন। তার পড়ার পর ওই গাছটি জোরে জোরে দুলতে শুরু করলো। মনে হচ্ছিল যেন ঝড় আসছে আর খুব জোরালো বাতাস বইতে শুরু করলো। এমন ঝড় বইছিল যেন জানালা দরজাও কাঁপছিল। স্পষ্টভাবে অনুভব হচ্ছিল যে ঝড় তুফান শুরু হয়ে গেছে। শাহ সাহেব ওনার পড়া চালিয়ে গেলেন। প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পর রুমের দরজা খুলে গেল। ওই রুমে প্রচণ্ড অন্ধকার ছিল। এমন লাগছিল যেন ওই রুমে কোনো আলাদা জগৎ রয়েছে। বাইরের আলো সেখানে একটুও পৌঁছাচ্ছিল না। শাহ সাহেব পড়া চালিয়ে গেলেন এবং রুমে ফোঁ দিতে লাগলেন। কিছুক্ষণ পর একটা গাঢ় কালো ছায়ার মতো অস্তিত্ব, যেন কোনো ছায়া নয়, সামনের দেয়ালে ফুটে উঠল। শাহ সাহেব আবার পড়লেন। এরপর একটা তাবিজ জ্বালিয়ে ওই রুমের ভেতরে ছুঁড়ে দিলেন। যেই ওই তাবিজটি জ্বলল, হঠাৎ একটা ধাক্কায় ওই ছেলেটির যে স্ত্রী ছিল সে ছিটকে এসে রুমের সামনে বসে পড়ল। সে কাঁদছিল। এমন লাগছিল যেন কেউ তার শক্ত করে হাত ধরে রেখেছে। কোনো অদৃশ্য অস্তিত্ব যেন তাকে আটকে রেখেছে। শাহ সাহেব দ্বিতীয় তাবিজটি জ্বালিয়ে যেই সেদিকে ছুঁড়ে মারলেন, সে তার হাত ছেড়ে দিল। তৃতীয় তাবিজ জ্বালানোর পর হুমায়রা বাইরে বেরিয়ে আসলো। শাহ সাহেব সাথে সাথেই রুমের দরজা বন্ধ করে দিলেন এবং ছিটকিনি দিয়ে রুম লক করে ফেললেন। শাহ সাহেব উঠে গিয়ে ওই রুমের উপরে সুরক্ষা তৈরি করে দিলেন এবং হুমায়রাকে বললেন, 11টা পেরেক নিয়ে আসো। 11টা পেরেক এনে শাহ সাহেব ওই দরজায় পেরেকগুলো পুঁতে দিলেন এবং বললেন, এই ইফরিত এখন এখানেই বন্দি থাকবে, সেই রুম থেকে বের হতে পারবে না। শাহ সাহেব হুমায়রাকে দম করলেন। সে চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, ওটা খুব ভয়ঙ্কর জিন ছিল, ও আমাকে খুব ভয় দেখাতো, ও সারা রাত আমাকে বসিয়ে রাখতো, ওর চেহারা বারবার বদলে যেত, আমার মাথার চুল যেই আমি কাটা শুরু করেছি ও আমার মাথার চুলগুলো নিজের ওপর ছিটিয়ে নিত। শাহ সাহেব বললেন, সব ঠিক হয়ে যাবে, এই বাড়িটা এখন তোমাদের খুব দ্রুত খালি করে দিতে হবে, এখানে আর থাকা যাবে না। এরপর আমির বলল যে আমরা কালকেই আমাদের গ্রামে ফিরে যাব এবং সেখান থেকে চিকিৎসার জন্য আপনার কাছে আমি হুমায়রাকে আবারও নিয়ে আসব। এরপর টানা 7 বৃহস্পতিবার আমির হুমায়রাকে নিয়ে আসত। যেমন শাহ সাহেব তার চিকিৎসা করতেন, ওই মেয়েটির শরীর ভালো হয়ে যেত, কিন্তু জিন ছাড়তেই চাইতো না। এরপরও কিছু প্রভাব তার উপরে থেকে গিয়েছিল। ওই ইফরিত বন্দী হয়ে গিয়েছিল, কিন্তু সে ভয় পেত, চিৎকার করত, কারণ একটা জিনের বন্দি দশায় ওই মেয়েটি কয়েকদিন ছিল। নিজের স্বামীকেও ওই সময় সে চিনতে পারত না। এরপর 7 বৃহস্পতিবার পর ওই মেয়েটি সুস্থ হতে শুরু করে। তারপর তারা ফিরে যায়। এভাবেই শাহ সাহেব ওই মেয়েটিকে সাহায্য করেছিলেন। তিনি এই বিবাহিত যুগলকে সাহায্য করেছিলেন, যার ওপর একটা ইফরিতের ছায়া পড়েছিল। এই বলে আসলাম নানা তার ঘটনা শেষ করেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমি বিশ্বাস করি যে অনেকেই হয়তো এই ঘটনাটি শুনেছেন এবং সেই সম্পর্কে কিছু লিখবেনও কমেন্ট সেকশনে। ঘটনা শুনিয়েছেন মোহাম্মদ আসলাম আলী রাজা, বর্তমান ঠিকানা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জন্মস্থান কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এবং এই ঘটনাটি সংগ্রহ করে নিয়ে এসেছেন সাবিত আলম। থ্যাংক ইউ সো মাচ সাবিত। আমরা আশা করি আপনারাও এরকম কিছু ঘটনা আমাদের পাঠিয়ে দেবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিরাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং লিসেনারগণ। আশা করি আপনারা সবাই ভালো এবং ভালোর দলে আছেন। আমি ফুরকান আহমদ, বাসা খুলনা জেলার খালিশপুরে পৌরসভা এলাকায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু লোমহর্ষক ঘটনা। সময়টা ছিল 2011 সালের মে মাসের 19 তারিখ। রাতের ট্রেন থেকে প্রচুর বৃষ্টির মধ্যে হই হুল্লোড় করতে করতে আমি এবং আমার আব্বু আম্মু ঢাকা মিরপুর ডিওএইচএসে এসেছি। উদ্দেশ্য
আমার ছোট ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়া। খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা যখন ফুপুর বাড়ির সামনে পৌঁছালাম তখন হঠাৎ মনে হলো, আরে আমি তো আমার ঘড়ি আর ক্যামেরাটা মাঝপথেই ফেলে এসেছি। আম্মুকে বললে আম্মু খানিকটা রাগ করলেন এবং বললেন পরবর্তীতে কিনে নেবে। আমিও অগত্যার বেশি কিছু না বলে হাঁটা ধরলাম। তখন বৃষ্টি কিছুটা কমে এসেছে। সোডিয়াম লাইটের গা বেয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। ফুপুর বাড়িতে গিয়ে রাতে খাওয়া দাওয়া শেষে খানিকটা সময় তাদের সাথে গল্প করে কাটালাম। তারপর ফুপুর দেখানো রুমে শুতে গেলাম। বলে রাখা ভালো, রুমটি ছিল ফুপুদের ফ্ল্যাটের ড্রয়িং রুম। রাত 2:29 হঠাৎ কিছু একটার আওয়াজে আমি ধড়মড় করে উঠলাম। ভেবেছিলাম শব্দটা হয়তো বাইরের বৃষ্টির, কিন্তু বৃষ্টির শব্দ তো এমন হয় না। এটা ভেবে শব্দের উৎস খুঁজতে গিয়ে বুঝলাম এটা ওয়াশরুমের দিক থেকে আসছে। ওয়াশরুমের গেট তো খোলাই রয়েছে, কিন্তু সেখানে তো কিছু নেই। তাই আমি সেটাকে মনের ভুল ভেবে ওয়াশরুমের দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। এই অবস্থায় আমি যা দেখলাম তা দেখার জন্য লাফ দিয়ে উঠলাম আবারও। ওয়াশরুমের কমোড থেকে একটা চিকন কালো অবয়ব আসছে এবং কিছু সময়ের মধ্যে চোখের সামনে সেটা উধাও হয়ে গেল। আমি চোখটা বন্ধ করেই সাথে সাথে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে আম্মুকে বিষয়টা জানালে আম্মু রাতে আয়াতুল কুরসি পাঠ করে তারপরে শুতে বলেন। যেহেতু প্রথমবারের মতো বেড়াতে গিয়েছিলাম তাই আর বেশি কিছু বলিনি। ঘটনা 2, লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে আমি আমার কাজিন মোহনা আপু মিলে ডিসাইড করলাম ছাদে যাব এবং চিলেকোঠার পাশে বাতাস ভোগ করব। সেই সময় চিলেকোঠায় আমার বড় চাচি তার একটি ছাগল লালন পালন করতেন। যেই ভাবা সেই কাজ, আমি আমার কাজিনের সাথে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। কিন্তু ওঠার সময় খেয়াল করলাম ডিম লাইটের মতো কিছু একটা আলো ঠিকরে বের হচ্ছে। পরক্ষণেই মনে হলো এখন তো লোডশেডিং চলছে। আলোর উৎস দেখতে গেলে যা দেখলাম তা দেখার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সিঁড়ি বেয়ে ওঠার সময় চিলেকোঠার রুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে 3টি চোখ ত্রিভুজাকৃতির হয়ে আছে এবং কিছুটা খোঁ খোঁ শব্দ করে চলেছে। আপুকে বিষয়টা জানালে আপু যখন সেটা দেখতে যায় তখন দুজনে দেখলাম সেখানে কিছু নেই। আপু আমাকে মনের ভুল বলে ওপরে উঠতে বলল। সিঁড়ি বেয়ে ওঠার সময় যখনই আমরা চিলেকোঠার ভেন্টিলেটরটা ক্রস করলাম হঠাৎ আপু সিঁড়ি থেকে ছিটকে পড়ে জ্ঞান হারালো। আমি তড়িঘড়ি করে আপুকে কোনো মতে পানির ছিটা দিয়ে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। এভাবে কতক্ষণ চলল জানি না। হঠাৎ ইলেকট্রিসিটি চলে আসলে 15-20 মিনিট পর তার জ্ঞান আসে। সেটা জানালো। তা শোনার পর আমি শতভাগ নিশ্চিত হয়ে গেলাম আমার দেখা জিনিসটা কোনো মানুষ ছিল না। আপুর সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ সেটি লোমশ হাত দিয়ে আপুর পা ধরে এবং একটা হ্যাঁচকা টানে আপুকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আপু এই বলে যখন উঠতে যাবে তখন খেয়াল করলাম সত্যি সত্যি আপুর পায়ের নিচে কালশিটে 4 আঙুলের দাগ এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। সেদিন রাতে আর স্বাভাবিকভাবে ঘুমাতে পারলাম না, শুধু এপাশ ওপাশ করতে লাগলাম। খুব সম্ভবত ফজরের আজানের সময় ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে চাচির চিৎকার শুনে আবারও ধড়মড় করে উঠলাম। যা দেখলাম তা দেখার জন্য সাহস লাগে বলতে হয়। ছাগলটির মাথাবিহীন দেহ পড়ে আছে এবং খানিকটা দূরে ছাগলটার মাথা। পেট থেকে রড ঢুকে রয়েছে এবং শরীরে বিন্দু মাত্র রক্ত নেই, যেন কেউ তা শুষে নিয়েছে। ছাগলটাকে মাটিতে দাফন করে আমরা আমাদের বাসায় এসে সেই চিলেকোঠাটি সিলগালা করে দেই, যেন সেখানে ইচ্ছে মতো কেউ প্রবেশ করতে না পারে। তো এই ছিল আমার জীবনে নিজের সম্মুখে ঘটে যাওয়া 2টো ঘটনা।
এছাড়াও আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি যা জীবনকে কঠিনভাবে প্রভাবিত করেছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে ইনশাল্লাহ আগামী পর্বে আবার আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়াবহ